নমস্কার, বংদি চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে যে কমন টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আর এই নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আছে। কি বলুন তো টপিকটা এটাই যে স্ত্রী সঙ্গে একটা দাম্পত্য কলহ চলছে। স্ত্রী অনেকগুলো বধূ নির্যাতনের মামলা করেছে, বেশিরভাগটাই আপনার মনে হচ্ছে মিথ্যে। অনেক সময় এটা হয় যে এই বধূ নির্যাতনের মামলাগুলো সে তার বাপের বাড়িতে গিয়ে করে, আর বাপের বাড়িতে কিছুদিন থাকছে, থেকে সেই মামলাগুলো করছে, করেই আবার ফিরে আসছে, আবার এসে আরেকটা মামলা করছে। কখনো স্বামীর নামে মামলা হচ্ছে, বা কখনো স্বামীকে নিয়ে আরও যারা ফ্যামিলি মেম্বার আছে শ্বশুরবাড়ি তাদের নামও ঢুকিয়ে দিচ্ছে। তো এরকমভাবে মামলা করছে, একটা মামলা চলছে, আবার একটা মামলা করছে। কখনো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের, কখনো 498 আইপিসি, কখনো সেকশন 85-এর, কখনো মেনটেন্যান্সে মামলা করছে। এছাড়াও আইপিসি নানা সেকশনে সে বা নতুন আইনে বিএনএসের বিভিন্ন সেকশনে মামলা করছে। আর এই মামলাগুলো করার একটা ব্যাপার হলো, শুধু স্বামীর নামে করছে না, তার যারা মা, ভাই, বোন, বৌদি, দাদা যারা আছে ফ্যামিলি মেম্বার আছে, সবার নাম জড়িয়ে দিয়ে এই মামলাটা করছে। এটা ওয়াইফের একটা প্র্যাকটিস হয়ে গেছে, এটা স্বামীর অভিযোগ। অনেক সময় আমার কমেন্ট সেকশানে এরকম অভিযোগ পাই, স্ত্রী মাঝে মাঝেই মিথ্যে মামলা করছে। মিথ্যে মামলা করার সময় সে আমার বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যাচ্ছে, তারপরে ফিরে আসছে, এসে আবার করছে। অনেকবার আমি বাধা দিয়েছি, ঢুকতে দেবো না ভেবেছি, কিন্তু কোর্ট থেকে রেসিডেন্স অর্ডার অর্থাৎ সেকশন 19 দ্য প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে রেসিডেন্স অর্ডার নিয়ে আসছে, প্রোটেকশন অর্ডার নিয়ে আসছে, মানে সেকশন 18 অনুসারে প্রোটেকশন অর্ডার নিয়ে আসছে, নিয়ে এসে বাড়িতে ঢুকে আসছে। এবং ঢুকে যে গেল, আবার আমরা প্রস্তুত থাকছি, আবার মনে হয় একটা মামলা করেই সে আবার বেরোবে, কিছুদিন গিয়ে থাকবে, বলবে থাকতে পারছি না ওখানে, আমার রিস্ক হয়ে যাচ্ছে, আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এতটাই অত্যাচার করছে যে টেকা দেয়। তো এরকমভাবে একটা অভিযোগ আনছে, মানে সব যেই কমপ্লেনগুলো তার জিস্ট একটাই, যে ওর উপর সবাই মিলে অত্যাচার করছে, বাড়ির সব মেম্বাররা মিলে অত্যাচার করছে, এরকমই একটা অভিযোগ করছে। কিন্তু এটা কিন্তু মিথ্যে। ওনার সঙ্গে কেউ আমরা সেরকম ব্যবহার করি না। ইভেন ওর আচরণের উপর বা ও যেভাবে অত্যাচার করছে আমার বৃদ্ধ বাবা মাকে, সেটাতে আমার বাবা মাই মানসিকভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে। আমার ভাই বোনকে বিভিন্ন সময় মিথ্যে মামলা করার থ্রেট দিচ্ছে। আমার বোনের বিয়েতে অনেকবার ব্যাঘাত ঘটিয়েছে, বিভিন্ন সময় আমার বোনের নামে আমার বাড়ির লোকদের নামে বদনাম রটিয়ে বেড়াচ্ছে, এবং মিথ্যে মামলা তো করছে, সঙ্গে সঙ্গে ভয়ও দেখাচ্ছে এবং আমাদের ব্ল্যাকমেলিং করে টাকা পয়সাও নিচ্ছে। তো এরকমভাবে যেই অশান্তি বা যেই পরিবেশ সৃষ্টি করেছে, আমরা অতিষ্ঠ, আমরা বারবার করে যে ফিরে আসছে, আর কোর্টের অর্ডার আমরা অমান্য করতে পারছি না, থাকতে দিতে হচ্ছে। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করেন যে আমরা সত্যি সত্যি আতঙ্কিত, আশঙ্কায় থাকি যে এই মনে হয় আরেকটা মামলা করলো, এই মনে হয় সে একটা দাবি আমাদের সামনে প্লেস করলো, আমরা সেটাকে যদি ফুলফিল করতে না পারি, বা আমাদের সঙ্গে যদি কোনো ব্যাপারে তার আর্গুমেন্ট হয়, এই চলে গেল থানায়, মামলা করলো, কিছুই বাপের বাড়ি দিকে থাকবে, আবার সেই ফিরে এসে আবার একটা মামলা করার প্রস্তুতি নেবে, বা বিভিন্ন রকম নিজের যে ডিমান্ডগুলো, আনডিউ ডিমান্ডগুলো, সেগুলো ফুলফিল করানোর জন্য আমাদের চাপ দিচ্ছে বা চাপের মধ্যে আমাদের রেখেছে। এই পরিস্থিতিতে আমরা কি করব? যখন এই প্রশ্নগুলো আমায় কেউ করে, তখন আমি মনে করি যে এই বিষয়ে একটু আলোচনা করা দরকার। যে সেকশন 19 রেসিডেন্স অর্ডার, মানে যেখানে দ্য প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর যে আইনটা, এই আইনে কিন্তু একটা রাস্তা বলা আছে। কি বলুন তো? যে একটা মেয়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স হলো, সে শ্বশুরবাড়িতে থাকার তার যে অধিকার, ম্যাট্রিমোনিয়াল হাউসে যার অধিকার, সেটাকে সুরক্ষিত করছে সেকশন 19-এর রেসিডেন্স অর্ডারের আইনটা। এটা তো ঠিকই আছে, কিন্তু ভাবুন সে যদি মানে স্বামীর বাবা, স্বামীর মা, মানে তার শ্বশুর শাশুড়ি বয়স্ক, তাদের উপর অত্যাচার করে, বা তার যা আদার যারা ফ্যামিলি মেম্বার্স আছে, ভাই বোন, বৌদি, দাদা, সবার উপর অত্যাচার করে, তাদের ভয়ে একটা পরিবেশ তৈরি করে রাখে, তাদের থ্রেটনিং করছে, তাদের ব্ল্যাকমেলিং করছে, এটা দাও না হলে এটা করবো, মানে একটা এক্সটর্শনের মতো করছে, বিভিন্ন রকম আনডিউ ডিমান্ড প্লেস করছে। তো এইগুলো যে করছে, এগুলো তো ঠিক না। চাইলে আপনারা কিন্তু এর এগেনস্টেও কিন্তু মামলা করতে পারেন স্পেসিফিক সেকশানে, মানে যেই কাজটা সে করছে সেটা যদি ক্রিমিনাল অফেন্স হয়, অবশ্যই তার এগেনস্টে মামলা করবেন। সেটা যদি সিভিল অফেন্স হয়,
তাদের সেই সিভিল কোর্টে তার এগেনস্টে মামলা করবেন। কারণ আপনার উপর যখন অত্যাচার করবে তখন কিন্তু আপনারও কিন্তু সেই রাইটস আছে আপনার পরিত্রাণ পাওয়া। তো আপনি সেটাকে ইউজ করুন। আর সঙ্গে সঙ্গে যদি দেখেন সেকশন 19 সাবসেকশন এফ মানে স্মল এফ যদি দেখেন, সেখানে কিন্তু এটাও বলা আছে যে আপনার স্ত্রীকে আপনাকে শ্বশুরবাড়িতে থাকতে দিতে হবে, মানে তার ম্যাট্রিমোনিয়াল হাউসে তাকে থাকতে দিতে হবে। এটা যেমন একটা দিক আছে, সঙ্গে সঙ্গে এটাও কিন্তু বলা আছে যে আপনি চাইলে যেই অ্যাকোমোডেশন, যেই মানে লেভেলে, যেই স্ট্যান্ডার্ডে অ্যাকোমোডেশনে আপনারা আছেন, মানে আপনি বিয়ের পর স্ত্রীকে রেখেছিলেন বা বর্তমানে আছেন, সেই সেম স্ট্যান্ডার্ড অ্যাকোমোডেশনে কিন্তু চাইলে স্ত্রীকে রাখতে পারেন। তার ভাড়া আপনাকেই পে করতে হবে, রেন্টে রাখতে পারেন স্ত্রীকে। মনে করছেন বাড়িতে রাখাটা উপযুক্ত নয়, ঠিকঠাক নয়, সে আবার এসে ঝামেলা করবে, বারবার ফিরছে আর কেস করছে, এরকম যে আশঙ্কা তৈরি হয়, আর যদি এই কোর্টের সামনে এটা তুলে ধরতে পারেন সঠিক এভিডেন্স প্লেসের মাধ্যমে, যদি কোর্টের সামনে এটা কিন্তু যদি আপনি প্লেস করতে পারেন যে সে ফিরছে আর কেস করছে, এরকম মিথ্যে মামলা করছে, তার কোনো জাজমেন্ট যদি এরকম থেকে থাকে, আপনারা অ্যাকিউটাল করেছে বা মিথ্যে মামলা করেছিল সেটা প্রমাণিত হয়েছে, তো এরকম যদি জাজমেন্ট আপনি প্লেস করতে পারেন। এছাড়াও আপনার বাবা মাও যদি সিনিয়র সিটিজেন অ্যাক্টে মামলা করে বা আপনার বাবা মার নামে ধরুন বাড়িটা, তারাও যদি বলে আমরা আশঙ্কায় আছি, বৃদ্ধ বয়সে আমাদের সামাজিকভাবে আমরা যে সম্মান সেটা আমাদের নষ্ট হচ্ছে, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের বদনাম করছে, আমাদের উপর অত্যাচার করছে আমার বৌমা, তার যদি প্রমাণ মানে ধরুন ইনজুরি রিপোর্ট, হসপিটালে অ্যাডমিশন হয়েছে আপনার স্ত্রীর অত্যাচারে, আপনার বাবা মা বা আপনার বোনের উপর অত্যাচার করেছে। কারণ মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু শুধুমাত্র আপনার ফ্যামিলিতে মহিলা নয়, আপনার মা, আপনার বোন, আপনার বৌদি, আপনার দিদি, তারাও কিন্তু মহিলা, তাদেরও কিন্তু দ্য প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে তাদেরও কিন্তু প্রোটেকশন অর্ডার পাওয়ার কিন্তু অধিকার আছে। তারাও কিন্তু তাদের কিন্তু এই অধিকারটাকে প্রয়োগ করতে পারেন আইনি পদ্ধতির মাধ্যমে, সেটা কিন্তু আপনারাও চাইলে করতে পারেন। এবং এক্ষেত্রে কিন্তু কোর্টে কিন্তু আপনারা সবাই মুভ করতে পারেন এবং বিভিন্নভাবে সেপারেট এফিডেভিটের মাধ্যমে কিন্তু আপনাদের যে এভিডেন্সগুলো আছে, যাতে আপনাদের যে বলার বক্তব্যগুলো আছে সেগুলো কিন্তু প্লেস করতে পারেন যে কেন আপনারা এই যে আপনাদের ম্যাট্রিমোনিয়াল হাউস মানে স্ত্রী ম্যাট্রিমোনিয়াল হাউস, আপনাদের জয়েন্ট প্রপার্টি, আপনার মায়ের নামে প্রপার্টি বা আপনার বাবার নামে প্রপার্টি বা আপনার স্বামী যে আছে তার নামেই প্রপার্টি, কেন থাকতে দিতে চাইছেন না, কোন পরিস্থিতিতে আপনারা বাধ্য হচ্ছেন কোর্টকে জানাতে যে আমরা ওকে ফিরিয়ে নিতে, এই বাড়িতে একসঙ্গে থাকার মতো পরিস্থিতি নেই, কারণ আমরা আশঙ্কায় থাকি, আমরা ভয়ের মধ্যে আছি, আবার মনে হয় ফিরে আসবে, আবার মনে হয় কেস করবে। দেখুন তার ট্র্যাক রেকর্ড, এই যে চলে গেছিলো, ফিরে এসছে, আবার মামলা করেছে, দেখুন ফিরে এসছে, আবার মামলা করেছে, দেখুন সেইগুলো অর্ডার দেখুন, জাজমেন্ট দেখুন। বা আপনার বাবা মার উপর যে অত্যাচার করে থাকে, আপনার বাবা মা যদি আপনার স্ত্রীর এগেনস্টে কোনো মামলা করে থাকে স্পেসিফিক, সেগুলো যদি ট্রায়াল স্টেজে থাকে বা সেগুলোতে যদি কোনো মামলা যদি কনভিকশন হয়ে থাকে আপনার স্ত্রীর এগেনস্টে, দেখুন আমার মাকে মেরেছিল, এস্টাবলিশড হয়েছে, বা কোনো এনসিআর ধরুন আপনার স্ত্রীর এগেনস্টে হয়েছে, সিম্পল হার্ট করেছিল আপনার মাকে, সেগুলো খুব তাড়াতাড়ি ডিসপোজাল হয়ে যায়। তো এরকম যদি কিছু থেকে থাকে বা কোনো 107 কাটা হয়েছিল আপনার স্ত্রীর এগেনস্টে, যে তার অত্যাচার, তার অশান্তি করছে, সেই বাড়ির পরিবেশ নষ্ট করছে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে, এরকমও যদি কিছু যদি আপনার ডকুমেন্ট থেকে থাকে, সবাই মিলে আপনারা যদি আপনাদের উপর অত্যাচার হয়েছে আপনারা আওয়াজ তুলুন, আপনারা থানার শরণাপন্ন হন, থানায় হচ্ছে না আপনারা কোর্টে যান। চুপ করে কিন্তু বসে থাকা যাবে না। আর চুপ করে বসে থাকলে চুপ করেই বসে থাকবেন, স্ত্রী আসবে, যদি ভাগ্য খারাপ থাকে বলছেন আপনি মিথ্যে মামলা করেছে, এরকম মিথ্যে মামলা করবে, আপনি ডিফেন্স করবেন। কিন্তু যদি মনে হয় যে না আজকে থেকে আমরাও রুখে দাঁড়াবো, আমরাও এর প্রতিবাদ করব, আইনি হবে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আইনিভাবে প্রতিবাদ করতে হবে, আইনিভাবে লড়তে হবে। ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার জায়গায় যাবেন না, নোংরা গালিগালাজ করা, অশান্তি ঝগড়া ঝামেলা, এইগুলো মারামারি হাতাহাতি এগুলোর মধ্যে কিচ্ছু দেওয়ানো যাবেন না। কোনো হুমকি দেবেন না, কোনো ফোন করে কোনো গালিগালাজ করবেন না, বলবেন না দেখিয়ে নিচ্ছি দেখ তুই তোকে আমি কেমন সাহায্য করি, এসব কিচ্ছু বলার দরকার নেই। এগুলো করে জিততে পারবেন না তো। কোর্টে কিন্তু এভিডেন্স বেস, কোর্টে আপনি যেই সাক্ষ্য প্রমাণটা দেবেন তার উপরই আপনার জাজমেন্ট হবে, তার উপরই রায় দান হবে। আর কোর্টের উপরে কিন্তু কেউ নেই। তাই কোর্টের অর্ডারকে মান্যতা রাখতে হবে। আর কোর্টে কিন্তু এটাই বলা আছে যে এভিডেন্স পেশ করুন, সেটা যদি মনে হয় অ্যাডমিসেবল, সেটা যদি মনে হয় সঠিক, রায়টাই আপনাদের ফেভারে যাবে। তাই আমি বলবো যে সেকশন 19 সাবসেকশন এফ মানে স্মল এফ
ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কিন্তু স্পষ্টভাবে কিন্তু এই সুবিধাটা মানে এই অপশানটা কিন্তু রেখেছে যে স্ত্রীকে চাইলে আপনি আপনাদের যে ম্যাট্রিমোনিয়াল হাউস সেখানে না রেখে সেম স্ট্যান্ডার্ড জায়গায় কিন্তু মানে সেই যেই অ্যাকোমোডেশনে যেই স্ট্যান্ডার্ড জায়গায় আপনারা আছেন, সে ভাড়া বাড়ি হোক, আপনার নিজের নামে বাড়ি হোক, স্বামীকে বলছি, বা আপনার মায়ের নামে বাড়ি হোক, বাবার নামে বাড়ি হোক, জয়েন্ট প্রপার্টি হোক, যেখানেই হোক, যেখানে আপনার স্ত্রী থেকেছিল সেই স্ট্যান্ডার্ড বা যেখানে বর্তমানে আপনারা আছেন সেই স্ট্যান্ডার্ড বাড়িতে কিন্তু আপনাকে কিন্তু ইচ্ছা করলে আপনি স্ত্রীর ভাড়া কিন্তু আপনাকেই বহন করতে হবে, মানে হাজব্যান্ডকে বলছি আপনাকেই বহন করতে হবে। সেই বিকল্প চিন্তা ভাবনা কিন্তু ইচ্ছা করলে আপনি করতেই পারেন। আর একটা কথা বলি, যখনই এরকম বিষয়ে কোনো লিগ্যাল স্টেপ নেবেন অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন। কারণ এই যে ভিডিওগুলো আমি বানাই এগুলো কনসেপশন বিল্ডিং ভিডিও, এগুলো অ্যাওয়ারনেস তৈরি করে। কারো ব্যক্তিগত পরিসরে গিয়ে ক্যামেরার এপার থেকে দাঁড়িয়ে ওপারের বোঝা সম্ভব নয়। কারণ আমি যে বললাম না, এভিডেন্স পেশ করতে হবে, সাক্ষ্য প্রমাণ পেশ করতে হবে। তো কোনটা এভিডেন্স আর কোনটা এভিডেন্স না, কোনটা কোর্টে অ্যাডমিসেবল হবে, কোনটা অ্যাডমিসেবল হবে না, কোনটা আপনার ফেভারে যাবে, কোনটা আপনার এগেনস্টে আসবে, এই সবগুলো কিন্তু আপনার কাগজপত্র দেখে, আপনার কথা শুনে, ব্যক্তিগতভাবে আপনাকে পরামর্শ করে একজন আইনজীবী সেটাকে বুঝতে পারবেন এবং সেই হিসেবে আপনাকে পরামর্শ দেবেন। আমি তাই অনুরোধ করব, একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলে তবেই অগ্রসর হবেন। এইসব ভিডিও শুনে কনসেপশন বিল্ডিং করুন লয়ার চেম্বারে যাওয়ার আগে, সে ঠিক আছে, কিন্তু কখনোই কোনো স্টেপ নেবেন না। একটা কথা বলি, এই যে ভিডিওটা আমি বানালাম এই ভিডিওটার উদ্দেশ্য হলো কনসেপশন বিল্ডিং করা। এই ভিডিওটা শোনার পরে আপনাদেরও মনে হয় কিছুটা হলেও উপকৃত হলেন, কিছু হয়তো নতুন নতুন কথা জানলেন যারা জানেন না। তো তারা যেমন উপকৃত হলেন, চাইলে কিন্তু আপনার পরিচিত মানুষজনকেও এই ভিডিওটা শেয়ারিংয়ের মাধ্যমে তাদেরও জানাতে পারেন যে এই বিষয়ে ভয়ের ব্যাপার নেই, এই বিষয়ে কিন্তু আইনিভাবেই রাস্তা খোলা আছে, চাইলে সেই আইনি অধিকার তারা কিন্তু প্রয়োগ করতে পারেন। তাই আমি সবাইকে অনুরোধ করব সবার মধ্যে এটাকে শেয়ার করবেন, কারণ কার কখন এটা প্রয়োজন হবে কেউ জানে না। কারণ হাসি মুখের পিছনেও কিন্তু অনেক দুঃখ কান্না লুকিয়ে থাকে। কারণ কার কি সমস্যা আছে, কে কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর বিশেষত এইসব ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট কেউ কারোর সঙ্গে খুব একটা শেয়ার করে না, যতটা পারে লুকিয়ে রাখতে চায়। এটা কিন্তু অনেকের কাছেই অনেকটা লজ্জার বিষয়, অনেকটা হীনমন্যতায় ভোগেন। তাই আমি বলবো সেই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটান, তাদের একটু আলো দেখান এই ভিডিওটা শেয়ারিংয়ের মাধ্যমে। আজকে আসছি, ভালো থাকবেন। আবার নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন জাজমেন্ট নিয়ে, এরকমই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।